বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের 7ম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 56 ধারা থেকে। দেখেন, প্রথমে দেখেন, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই, ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুফড, এই সম্পর্কে আলোচনা করছে 56 থেকে 58। তো এটার অর্থ হলো, আপনি আদালতে যখন কোনো ডকুমেন্ট দেখাবেন, আদালত বলতে পারে যে এটা প্রমাণ করো। মানে আদালত যদি বলে যে এই কাগজ সঠিক কিনা, তাহলে অবশ্যই আদালতকে আপনার ওই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হবে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলা যদি আদালতে আপনি বলেন, তাহলে আদালত ধরে নেবে এটা প্রমাণিত, আপনাকে আর প্রমাণ করতে আলাদা করে বলবে না। তো এই বিষয়গুলো আসলে কি কি দেখেন। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো সকল প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। কিন্তু এই সাধারণ নিয়মের গোল দিবেন 3টি ব্যতিক্রম আছে। এখন যদি কেউ জিজ্ঞাসা করেন, স্যার এই যে 3টা ব্যতিক্রম, এটা কত ধারায় বলছে? কোনো ধারায় বলে নাই। এই 3টা ব্যতিক্রম এই বের করছে যে 3টা জায়গা আছে, এই সকল জায়গায় কোনো বিষয় আলাদা করে প্রমাণের প্রয়োজন নাই, আদালত ধরে নিবে এই বিষয়গুলো প্রমাণিত। প্রথম দেখেন, বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল, ধারা 56। বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ। এখন বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয় কি, একটু পরে আসতেছি ব্যাখ্যায়। তারপরে বলছে স্বীকৃত বিষয়সমূহ ফ্যাক্টস অ্যাডমিটেড, ধারা কত? 58। এছাড়া বলেছে সাক্ষ্য আইনের মাধ্যমে পক্ষগণের অনুকূলে অনুমানযোগ্য বিষয়সমূহ, এটা আছে 86 থেকে কত? 88। এই 3টি বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, এগুলো প্রমাণিত বলে গণ্য হবে। এই আপনি জুডিশিয়াল নোটিশ 56 ধারা, স্বীকৃত বিষয়সমূহ 58 ধারা, যে বিষয়গুলো আদালত অনুমান করবে আইনের মাধ্যমে, এই বিষয়গুলো যদি আপনি আদালতে উপস্থাপন করেন, আদালত ধরে নেবে এই বিষয়গুলো যথাযথভাবে প্রমাণিত, এগুলো আলাদা করে আর প্রমাণ করার প্রয়োজন নাই। তো আমরা চলে আসি, দেখেন 56 ধারা। 56 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 56 এবং 57 দেখেন, বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। 56 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। যে সকল বিষয় আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। এখন বিচারিক দৃষ্টিগোচরে নেওয়া মানে কি? বিচারিক দৃষ্টিগোচরে নেওয়া মানে হলো যে আদালতের কাছে আপনি যখন উপস্থাপন করবেন, আদালত ধরে নেবে এই বিষয়গুলো ঠিকঠাক আছে, এটাই হলো বিচারিক দৃষ্টিগোচর। এখন কোন কোন বিষয়গুলো এরকম আদালতে দেখাইলে আদালত ধরে নিবে প্রমাণিত, এটা আবার 56 ধারায় বলায় নাই। এর একটা তালিকা আছে 57 ধারায়। 56 ধারায় বলছে যে যে সকল বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে তা প্রমাণের প্রয়োজন নাই। ধরেন আপনারে বলল যে এই দোকান থেকে এই আইটেম যদি আপনি খান, আপনার কোনো ভাষাটা এরকম যে এই রেস্টুরেন্ট থেকে কতিপয় খাবার খেলে বিল প্রদান করার প্রয়োজন নাই, এটা বলছে 56। আর কি কি খাবার খেলে বিল দেওয়া লাগবে না, এই লিস্টটা বলছে 57। বুঝেন কিনা? যে বিচারিক দৃষ্টিগোচরে নিবে এই বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই, 56। আর কোন কোন বিষয় বিচারিক দৃষ্টিগোচরে নিবে, এটা কত? 57। তাহলে আপনারা অনেকে 56 57 কনফিউজড হয়ে যান যে কোনটা 56 আর কোনটা 57। এই যে বিচারিক দৃষ্টিগোচরের যে তালিকা, কোন কোন বিষয়গুলো নিবে, এটা আছে কততে? 57তে। আর এইগুলা আদালতে দেখাইলে আদালতের কাছে আলাদা করে প্রমাণের প্রয়োজন নাই, এটা বলছে কত? 56। এই যে দেখেন, নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড টু বি প্রুফড। এখানে সরাসরি ইংরেজি লাইনটাও দিতে পারে, এই বাংলা লাইন দিয়েও বলতে পারে যে বিচারিক দৃষ্টিগোচর বিষয় প্রমাণের প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের কত ধারায়? কত ধারা? 56 ধারা। এখন যদি আমরা দেখি যে বিচারিকভাবে দৃষ্টিগোচর এই কথাটার আসলে প্রকৃতভাবে এর অর্থ কি। টেক জুডিশিয়াল নোটিস, বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে অর্থ হলো, আন্ডারলাইন করেন, প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে স্বীকৃতি দেওয়া। প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া।
আদালত যে সকল বিষয় গোল দিবেন জুডিশিয়াল নোটিশে নিতে পারে তার সাক্ষ্য আইনের 57 ধারায় বলা হয়েছে। সো যদি আপনাকে বলে জুডিশিয়াল নোটিশ কি, আপনি বলবেন যে বিষয়গুলো আদালত সরাসরি বিচারিক দৃষ্টিগোচরে নেয় সেটা হলো জুডিশিয়াল নোটিশ। যদি আবার বলে বিচারিক দৃষ্টিগোচরে নেয় মানে কি, অর্থাৎ আপনি আদালতের কাছে বলছেন, আদালত ওইগুলো ধরে নেবে ঠিকঠাক আছে, আলাদা করে প্রমাণের দরকার নাই, এইটাই হলো কি জুডিশিয়াল নোটিশ। আর জুডিশিয়াল নোটিশের তালিকা কোথায়? 57। চলে আসি আমরা 57-তে আসেন। যে সকল বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচরে নিতে হয়। 57 ধারায় গোল দেন 11টি বিষয়ের উপর। কয়টা? 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচরে রাখা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। এই যে আমরা প্রশ্নটা পড়তেছি, মানে এই যে 56-57 হুবহু এই জিনিস নিয়ে লিখিত প্রশ্নও আছে। তো আপনি যদি এখান থেকে মনে রাখেন তাহলে আমার লিখিত প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। তো 11টা বিষয় কি কি দেখেন, সিরিয়ালি আমরা মনে রাখার প্রয়োজন নাই, মুখস্থ করারও প্রয়োজন নাই, জাস্ট মনের মধ্যে গেঁথে থাকলেই হবে। দেখেন, 1 নাম্বার বাংলাদেশের সকল আইনসমূহ। বাংলাদেশের সকল আইনসমূহ। আমরা যে আদালতে যখন উকিল সাহেবরা আদালতের দৃষ্টিগোচরে আনে যে ওনার এই আইনে এই কথা বলা আছে, কোন আইনে যদি এই কথা বলা থাকে তাহলে আদালত ধরে নিবে আইন ঠিকঠাক আছে, ওরা বলবে না যে তুমি এটা প্রমাণ করো। তাহলে বাংলাদেশের সকল আইনসমূহ হলো কি জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন, সশস্ত্র বাহিনীর জন্য যাবতীয় অস্ত্র বা রসদ, আর্টিকেলস অফ ওয়ার। আর্মি, নেভি, এয়ারফোর্স এই 3টা বাহিনী মিলে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠিত হয়। এই সশস্ত্র বাহিনীর যত অস্ত্র আছে, যত যুদ্ধের যাবতীয় যে সরঞ্জাম আছে, এইগুলা ধরে নিবে যে ঠিকঠাকই আছে, আলাদা করে প্রমাণ করতে বলবে না। তাহলে বাংলাদেশের সকল আইন সশস্ত্র বাহিনীর অস্ত্র বা রসদ। তারপরে দেখেন আইনসভার কার্যসমূহ, দ্য কোর্স অফ প্রসিডিং অফ পার্লামেন্ট। আইনসভাকে হাউস অফ দ্য নেশন, জাতীয় সংসদ। আইনসভার যাবতীয় কার্য আপনারা জানেন যে আমরা এই যে সংসদে যত কথা হয় এগুলো সব লিখিত থাকে। গালি দেন, টালি দেন, যা দেন, যদি এক্সপান্স না করে ওই কথাটা কি থাকবে? লিখিত থাকবে। তাহলে আইনসভার যা যা ওনরা করতেছে এগুলো সব কি আদালত ধরে নিবে যে ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে দেখেন নিম্নলিখিত সিল। বাংলাদেশের সকল আদালত সমূহের সিল, সকল আদালতের সিল, দেওয়ানি আদালত হোক, ফৌজদারি হোক, রাজস্ব হোক, সকল আদালতের সিল কি জুডিশিয়াল নোটিশ। অ্যাডমিরালটি বা সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিল, নোটারি পাবলিকের সিল। আমরা এই যে বাংলাদেশ বার কাউন্সিলে আপনারা যখন ইন্টিমেশন দিচ্ছেন তখন নোটারি পাবলিক করা লাগছে না, তাহলে ওনার ওই যে লাল সিল এটাও কি জুডিশিয়াল নোটিশ। সকল সিল যেটা বাংলাদেশে বলবো যে কোনো আইনের দ্বারা কোনো, আন্ডারলাইন করেন, ব্যক্তি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। কোনো ব্যক্তি ব্যবহারের জন্য যে ক্ষমতাপ্রাপ্ত, মানে আমরা যে অ্যাডভোকেট সাহেবরা যে সিল ব্যবহার করি, যে অ্যাডভোকেট অমুক, অ্যাডভোকেট জাজ কোর্ট অমুক বা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এটাও ধরে নিবে যে ঠিকঠাক আছে। বুঝতে পারছেন? এটা বলবে না যে অমুক উকিলের সিগনেচার করছে প্রমাণ করো, আপাতত ধরে নিবে যে ঠিকঠাক আছে। 5 নাম্বার, বাংলাদেশে সরকারি পদে কাহারো যোগদানের বিষয়ে সরকারি গেজেট। যখন কোনো ব্যক্তি সরকারি চাকরি হয় তখন সরকারি গেজেট প্রকাশিত হয়। এক গেজেট নিয়ে কিন্তু বাংলাদেশের সরকার পতন হয়ে গেছে। ওই যে কিসের গেজেট বলে, কোটা আন্দোলনের যে গেজেট, সেরকম গেজেট, যে যখন কোনো ব্যক্তি সরকারি চাকরিতে যোগদান করে তার কি হয়, গেজেট প্রকাশিত করে। তাহলে ওই গেজেট আদালত ধরে নিবে যে ঠিকঠাক আছে, কি জুডিশিয়াল নোটিশ। তারপরে দেখেন, সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র, এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন, সরকার কর্তৃক স্বীকৃত প্রত্যেক রাষ্ট্র। কোন সরকার? বাংলাদেশ সরকার। সার্বভৌম রাজা বা রানীর অস্তিত্ব, উপাধি, জাতীয় পতাকা। বাংলাদেশ সরকার যে সকল রাষ্ট্রের স্বীকৃত দিছে ওই সকল রাষ্ট্রের কর্মকাণ্ড বা কোনো বিষয় যদি আদালত উপস্থাপন করে নেওয়া হয় ধরে নেবে যে রাষ্ট্র ঠিকঠাক আছে। কিন্তু বাংলাদেশ সরকার যে সকল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই সেটা কিন্তু জুডিশিয়াল নোটিশ না। ইসরায়েলের পতাকা জুডিশিয়াল নোটিশ না। কেন না? কারণ বাংলাদেশ ইসরায়েলের স্বীকৃতি দেয় না। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন 7 নাম্বার, সময়ের বিভাগ সমূহ। সময়ের বিভাগ সমূহ মোবাইলে
হয়তোবা এখন খুব কম লাগে, বাট আগে যখন ওই যে আপনারা বাটন ফোন ব্যবহার করছেন ওগুলোতে ব্যাটারি চেঞ্জ করলেই সময় উল্টে পাল্টে যেত এবং সময়ের সাথে সাথে ঠিক করা লাগতো। সময়ের বিভাগ সমূহ, বাংলাদেশের সময় বিভাগ কত? +6, জানেন? +6। ভারত হলো +5.3, মানে 5.5 ঘন্টা। পাকিস্তান হলো +5, এরকম। তাহলে এই সময়ের বিভাগ সমূহ কি? জুডিশিয়াল নোটিশ। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, মানে পৃথিবীর যে মহাদেশগুলো আছে এগুলা সরকারি গেজেটে প্রজ্ঞাপিত, আন্ডারলাইন করবেন, সর্বসাধারণের উৎসব, উপবাস, ছুটিসমূহ। বাংলাদেশ সরকার প্রতি বছর কি প্রকাশ করে না ভাই? যে সরকারি ছুটির তালিকা। তাহলে সরকারি ছুটির তালিকা যদি কেউ কোনো মামলা এসে বলে যে ওনার অমুক দিন ছিল ছুটি, দেখেন গেজেটে আছে অমুক দিন হলো সরকারি ছুটি, আদালত ধরে নিবে যে আসলেই কি ছিল? ছুটি ছিল। 8 নম্বরে দেখেন বাংলাদেশের ভূখণ্ড সমূহ। বাংলাদেশের ভূখণ্ড মানে হলো টোটাল বাংলাদেশের যে আয়তন। যদি বলেন যে অমুক জেলায় ঘটনা ঘটছে, তাহলে ধরে নিবা আসলেই অমুক জেলা আছে নাকি। 64 জেলা জুডিশিয়াল নোটিশ। যদি বলে অমুক জেলা, ধরে নিব অমুক জেলা, বলবে না যে অমুক জেলা করো, প্রমাণ করো। 9 নম্বর বাংলাদেশের, এটা বিবিআই, বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা এবং অবসান হওয়া। বাংলাদেশের সাথে ধরেন মায়ানমারের যুদ্ধ শুরু হইল, তাহলে এটা কি? জুডিশিয়াল নোটিশ। এই যে রোহিঙ্গা বিষয়, মায়ানমারের সাথে আমাদের ঝামেলা আছে না, তাহলে এটা কি? জুডিশিয়াল নোটিশ। 10 নম্বর দেখেন আদালতের সদস্য কর্মকর্তাগণ, মানে বিচারকরা আর কি, তাদের অধীনস্থ অফিসার এবং সহকারীগণ এবং আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য কর্মকর্তাগণের এবং আইন অনুসারে আদালতে উপস্থিত হয়ে মকদ্দমা পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত গোল দেবেন সকল অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তিদের নাম। তাহলে আদালতের যত কর্মকর্তা কর্মচারী আছে, যত অ্যাডভোকেট আছে, সবাই কি? জুডিশিয়াল নোটিশ। এবং তারপরে দেখেন স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী। কি বলেন? স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী। তাহলে এইগুলা সবই হচ্ছে জুডিশিয়াল নোটিশ। কয়টা বিষয়? 11টা বিষয়। এখন এই 11টা যে আপনার সিরিয়ালি মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। আপাতত আপনার কাজ হচ্ছে বারবার রিডিং পড়া, বারবার রিডিং পড়া। আমরা 58 ধারা দেখি। দেখেন স্বীকৃতি হয়ে গেছে, মানে হবে স্বীকৃত, রস্যইটা হবে না। স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট টু বি প্রুভড। মানে যদি কোনো পক্ষ মামলার কোনো বিষয় স্বীকার করে, তাহলে ওই বিষয়ের আলাদা করে প্রমাণের দরকার নাই। যদি বলেন বাদী দাবি করছে যে আমি অমুকের কাছে 10 লাখ টাকা পাই, বিবাদী দাবি করছে যে সে 10 লাখ পাবে না, 5 লাখ পাই, 5 লাখ আগে দিয়ে দিছে, তাহলে এই জায়গা বাকি 5 লাখ কি? প্রমাণের দরকার নাই। আবার সে যদি বলে যে হ্যাঁ আসলেই সে আমার কাছে টাকা পাবে, তাহলে সে স্বীকার করছে, এই জায়গা বাদীর আর মামলা প্রমাণের প্রয়োজন নাই। এই যে দেখেন 58 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, মকদ্দমার পক্ষ বা তাদের প্রতিনিধি যে সকল বিষয় বা ঘটনা স্বীকার করেছে বা যে সকল বিষয়ে একমত পোষণ করেছে তা প্রমাণ করার প্রয়োজন নেই। শর্ত হলো যে উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, মকদ্দমার শুনানির সময়। স্বীকার করছে কখন? শুনানির সময়। বা মকদ্দমার গোল দেবেন শুনানির পূর্বে, কিন্তু এই ক্ষেত্রে গোল দিবেন লিখিত আকারে স্বীকার করতে সম্মত হয়েছে। যদি শুনানির সময় স্বীকার করেন তাহলে মৌখিকভাবে করলেই হবে, আর যদি শুনানির পূর্বে করেন তাহলে কিভাবে? লিখিতভাবে করতে হবে। জি ভাই? হ্যাঁ, তারা তাদের প্লিডিংস এর মাধ্যমে স্বীকার করেছে বলে মনে হয়, অথবা আপনি শুনানির সময় করেন বা পূর্বে করেন, এই দুইটা ছাড়াও প্লিডিংস এর মানে আরজিতে বা জবাবে স্বীকার করেছেন। 58 ধারা প্রযোজ্য হতে হলে এমন স্বীকৃতি হতে হবে মকদ্দমার পক্ষগণ দ্বারা বা তাদের প্রতিনিধি দ্বারা। তো এখানে একটা বিষয় দেখেন, 70 ধারায় আমরা এরকম একটা বিষয় পেয়েছিলাম। 70 ধারা আর 58 ধারার মধ্যে 70 ধারায় বলছে দলিলের বিষয়বস্তু যদি স্বীকার করে, দলিলের সম্পাদন স্বীকার করলে ওই দলিল প্রমাণের জন্য আর প্রত্যয়নকারী সাক্ষীর দরকার নাই। আর 58 ধারা হলো মামলার বিষয় স্বীকার করতে, 70 ধারা হলো কি? দলিলের বিষয়।
আর 58 ধারা কি মামলার বিষয় স্বীকার করলে ওই মামলার প্রয়োজন প্রমাণের প্রয়োজনীয়তা নেই। তাহলে মনে রাখতে হবে, যদি বলে ঘটনা স্বীকার 58, দলিলের বিষয়বস্তু স্বীকার 70। বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয়বস্তু নয়? এটা একটা দারুণ প্রশ্ন। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ, এটা জুডিশিয়াল নোটিশ। বাংলাদেশের সীমানা, জুডিশিয়াল নোটিশ। সকল আইনজীবীর নাম, জুডিশিয়াল নোটিশ। কিন্তু ইসরায়েলের জাতীয় পতাকা, এটা জুডিশিয়াল নোটিশ না। কেন না? কারণ বাংলাদেশ তো ইসরায়েলের স্বীকৃতি দেয় নাই। বুঝছেন? 2 নাম্বার দেখেন, স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই, এই বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? 58 ধারায়। আর যদি বলে যে দলিলের সম্পাদন যদি কোনো পক্ষ স্বীকার করে তাহলে প্রমাণের প্রয়োজন নাই, কত? 70। এখন আপনি যদি এই দুইটা আলাদাভাবে না বুঝেন, পড়ার সময় মনে হবে তাহলে 58 আর 70 এর পার্থক্য কি? ওই জায়গাও তো স্বীকার করছে, এই জায়গাও স্বীকার করছে। 3 নাম্বার দেখেন, এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় অপর পক্ষ কর্তৃক কি স্বীকৃত। 4 নাম্বার দেখেন, আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় বলা আছে? কোন ধারায়? যে সকল বিষয় বলছে, এটা বলতেন যে সকল বিষয়। আর এই জায়গা বলতো যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিবেন তা প্রমাণের প্রয়োজন নাই, তখন কত দাঁড়াতো? 56। অনেকে কনফিউজড হয়ে যাবেন পড়ার সময় যে স্যার 56 57 কি এক? যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিবেন তা প্রমাণের প্রয়োজন নাই 56, আর জুডিশিয়াল নোটিশে কি কি নিবেন 57। কয়টা বিষয়? সেলফ প্র্যাকটিসে 4 6। 10 নাম্বার দেখেন, নিম্নলিখিত কোন বিষয়টি আদালতে বিচারিক দৃষ্টিগোচরে নিতে পারে না? বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোনো পদবীর অস্তিত্ব, বাংলাদেশের ভূখণ্ড, সমুদ্র স্থলপথের নিয়ম কানুন, সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদ। সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদ যদি আদালতে দেখান, আদালত কিন্তু এটা জুডিশিয়াল নোটিশে নিবে না, আপনারা প্রমাণ করতে বলতে পারে। 12 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, দেখেন আদালত উপযুক্ত পুস্তক বা দলিলাদির সাহায্য নিতে পারে নিম্নলিখিত কোন ক্ষেত্রে? জন ইতিহাস বিষয়, সাহিত্য বিষয়, বিজ্ঞান বা শিল্পকলা বিষয়, উপরের কি বলেন সবগুলো। এটা ভিভিআই। আদালত উপযুক্ত পুস্তক অথবা দলিলাদির সাহায্য নিতে পারে নিম্নলিখিত কোন বিষয়ে? জন ইতিহাস বিষয়ে, সাহিত্য বিষয়ে, বিজ্ঞান বা শিল্পকলা বিষয়, উপরের কি বলেন সবগুলো। তো এই যে আমরা 56 57 58 3টা ধারা পড়লাম, খুবই 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 গুরুত্বপূর্ণ। শুধু যে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না, লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। যখন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন তখন এটা অবশ্যই আপনার জানতে হবে। এখন আপনি জুডিশিয়াল নোটিশে একটা বিষয় বললেন, কিন্তু আদালত বললো যে এটা প্রমাণ করো, মানে আপনার জানা নাই জুডিশিয়াল নোটিশে কি নেবেন। বাট আপনি যদি জানেন তাহলে আদালতে বলতে পারেন যে ইওর অনার এটা আপনি জুডিশিয়াল নোটিশে নিতে বাধ্য। তো আমাদের নামাজের বিরতি এবং নামাজ শেষে, আমরা আসরের নামাজ শেষে এই অনুমান পড়া শুরু করব। অনুমান এটা বেশ গুরুত্বপূর্ণ। একটু বিরতি শেষে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, অনুমান এই যে অধ্যায়টা, এটা আলোচনা করছে 79 থেকে 90। 79 থেকে 90 অনুমান বা প্রিজাম্পশন। তো এখানে আসলে আমরা যদি এই ছকটা দেখি, এখানে প্রথম পেজে অনুমান আসলে কি? অনুমান হলো যে সাক্ষ্য আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন কিছু বলা আছে, এখন ওই জিনিসগুলো সম্পর্কে আদালত কি অনুমান করবে। তো অনুমানকে সাক্ষ্য আইনের 4 ধারা অনুসারে, আগে আমার কথা শুনেন তারপরে আমরা বইয়ে পড়ব। সাক্ষ্য আইনের 4 ধারা অনুসারে অনুমানকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এই আলোচনা যদি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু পরে বাসায় গিয়ে বুঝবেন না।
মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। দেখেন, সাক্ষ্য আইনের কোথাও যদি আদালতকে মে প্রিজিউম করতে বলা হয়, তাহলে আদালত ধরতে পারে এই ব্যাপারটা সঠিক বলেও অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। মে প্রিজিউম মানে হলো আদালতের বিবেচনামূলক। আদালত ওই বিষয়টাকে সঠিক বলেও অনুমান করতে পারে, আবার বেঠিক বলেও অনুমান করতে পারে। কি অনুমান করবে এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। উদাহরণস্বরূপ আমি বলি, সাক্ষ্য আইনের 86 ধারায় আছে বিদেশি আদালতের সই মোহরকৃত নকল। মানে আপনি যদি বাংলাদেশের আদালতে বিদেশি আদালতের কোনো রায় দেখান, ওই ক্ষেত্রে 86 ধারায় বলছে যে মে প্রিজিউম করবে। মে প্রিজিউম মানে ওই রায়কে আদালত সঠিক বলেও অনুমান করতে পারে, আবার কি ভুল বলে অনুমান করতে পারে। তবে আদালত যাই অনুমান করুক না কেন, সংক্ষুব্ধ পক্ষ ওটারে খণ্ডাইতে পারবে। মানে মে প্রিজিউম হলো খণ্ডনযোগ্য। আদালত যদি বলে এটা সঠিক, তাহলে অপর পক্ষ এসে প্রমাণ করতে পারবে কি এটা বেঠিক। আদালত বলে যদি বলে এটা বেঠিক, তাহলে অপর পক্ষ এসে প্রমাণ করতে পারবে কি এটা সঠিক। তাহলে মে প্রিজিউম হলো কি খণ্ডনযোগ্য, বুঝেন কিনা? আর মে প্রিজিউম অর্থ কি? যে এটা সঠিক বলেও অনুমান করতে পারে, ভুল বলেও অনুমান করতে পারে। তবে যাই অনুমান করুক না কেন, এটা আবার কি করা যাবে? খণ্ডন করা যাবে। তাহলে আমরা জেনে গেলাম মে প্রিজিউম রে খণ্ডন করা যায় নাকি ভাই? এবার আসেন শ্যাল প্রিজিউম। হোয়াট ইজ শ্যাল প্রিজিউম? শ্যাল শব্দের অর্থ হলো করবে। আদালত এই জায়গায় অনুমান করতে বাধ্য। যে জায়গায় শ্যাল প্রিজিউম করতে বলছে, আইনে যদি থাকে আদালত সঠিক বলে অনুমান করতে কি বাধ্য, বা বেঠিক বলে অনুমান করতে বাধ্য। মানে আদালত এই জায়গায় বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নাই। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার যে 164 দোষ স্বীকার ম্যাজিস্ট্রেট রেকর্ড করে, এই জায়গায় বলছে আদালতে যদি 164 এর কপি দেখানো হয়, আদালত ধরে নিবে এটা ঠিকঠাক আছে। এই জায়গায় শ্যাল প্রিজিউম করতে বলছে, তার মানে আদালত বাধ্য এই জায়গায় ঠিকঠাক বলে কি ধরে নিতে। কিন্তু আসামি যদি বলে, সংক্ষুব্ধ পক্ষ যদি বলে যে রোনার এই দোষ স্বীকারোক্তি ঠিকঠাক ভাবে রেকর্ড করা হয় নাই, বরং এটা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করা হয়েছে, এটা আবার প্রমাণ, সে খণ্ডাইতে পারবে। তাহলে মে প্রিজিউমও খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজিউমও কি খণ্ডনযোগ্য। দুইটার ভিতর পার্থক্য কি তাইলে? মে প্রিজিউমের ক্ষেত্রে আদালত সঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে। কিন্তু শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে আদালত যেটা আদালত করতে আইনে বলছে সেটা অনুমান করতে আদালত কি বাধ্য। তবে অপরপক্ষ চাইলে সেটাকে কি করতে পারে? খণ্ডন করতে পারবে। তাহলে আমরা জানলাম মে প্রিজিউমও খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজিউমও কি খণ্ডনযোগ্য। এখন শুনেন, কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। সাক্ষ্য আইনের 41 ধারায় বলছে 4টা আদালতের রায়, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় হলো কনক্লুসিভ প্রুফ। এই 4টা আদালতের রায় আপনি পৃথিবীর মানে বাংলাদেশের যে কোনো আদালতে দেখান না কেন, এটা আদালত চূড়ান্ত প্রমাণ বলতে বাধ্য এবং এটারে খণ্ডন করা যাবে না। অর্থাৎ এটা হচ্ছে ইরিভার্টেবল, অখণ্ডনযোগ্য। বুঝছেন? তাহলে আমরা অনুমানে ভাগ করছি 4 ধারায় 3 ভাগে, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এখন আবার অনুমানে ভাগ করছি 2 ভাগে, খণ্ডনযোগ্য আর খণ্ডন অযোগ্য। তাহলে মে প্রিজিউম আর শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য, খণ্ডন অযোগ্য কোনটা? কনক্লুসিভ প্রুফ। খণ্ডন অযোগ্য কোনটা? আবার শুনেন কথা, বই আমরা তো পড়বই। মে প্রিজিউম হলো আদালত সঠিক অনুমান করবে না বেঠিক অনুমান করবে? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তবে আদালত যাই অনুমান করুক না কেন, অপরপক্ষ এসে কি করতে পারবে? খণ্ডন করতে পারবে। শ্যাল প্রিজিউম অনুমান করতে আদালত কি বাধ্য। তবে আদালত যা বাধ্য, অপরপক্ষ এসে কি করতে পারবে? খণ্ডন করতে পারবে। কনক্লুসিভ প্রুফ আদালত বাধ্য অনুমান করতে, খণ্ডন করা যাবে যাবে না। তাহলে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য, কনক্লুসিভ প্রুফ খণ্ডন। বুঝেন কিনা? তাহলে অনুমান রে এক দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় 3 ভাগে, আর খণ্ডন যোগ্যতার উপর ভাগ করা যায় কয় ভাগে? 2 ভাগে। বুঝছেন? এবার শুনেন, অনুমান রে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত অনুমান। শুধুমাত্র একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, সেটা হলো মে প্রিজিউম। আর পরের 2টা শ্যাল প্রিজিউম আর কনক্লুসিভ প্রুফ হলো আইন সম্পর্কিত অনুমান। আবার বলি, অখণ্ডনযোগ্য ছিল কয়টা? একটা। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম খণ্ডন করা যাইতো। আর অখণ্ডনযোগ্য কোনটা ছিল? কনক্লুসিভ প্রুফ। আর ঘটনা সম্পর্কিত অনুমানেও একটা, কোনটা? মে প্রিজিউম। আর নিচের 2টা কি? আইন সম্পর্কিত অনুমান।
এখন নুরুন নাহার এত কি লেখেন? আরে নুরুন নাহার লেখি একবার শেষ করে ফেলাচ্ছেন মানে আপনি। আচ্ছা শুনেন, যখন যা বলবো এটা শুনবেন, লিখছেন তো মাথায় ঢুকবে না, আগে বোঝেন। আমি তো এটা পড়াবোই আপনার, আগে বোঝাচ্ছি। আপনার এই ধরনের প্রশ্ন যদি না বোঝেন, ধরেন আপনারা জিজ্ঞেস করবে যে মে প্রিজম কি খণ্ডনযোগ্য নাকি খণ্ডনযোগ্য? খণ্ডনযোগ্য। এটা কি ঘটনা সম্পর্কিত না আইন সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত। আপনি যদি বুঝেন তাহলে উত্তর দিতে পারবেন, মুখস্থ করলে আজকে মুখস্থ কালকে ভুলে যাবেন। অনুমান 3 প্রকার। প্রথমে মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। তারপরে 2 প্রকার, খণ্ডনযোগ্য, অখণ্ডনযোগ্য। তারপরে আবার কয় প্রকার? 2 প্রকার, ঘটনা সম্পর্কিত, আইন সম্পর্কিত। তো এই 3 প্রকারের মধ্যে অখণ্ডনযোগ্য কোনটা? শুধু কনক্লুসিভ প্রুফ। আর এই 3 প্রকারের মধ্যে ঘটনা সম্পর্কিত অনুমান কোনটা? মে প্রিজম। আর বাকি 2টা কি? আইন সম্পর্কিত অনুমান। এই তো বুঝে গেলেন। এই আলোচনাটুকু একা একা যদি বুঝতে যান অনেক সময় লাগবে। এখন আমরা পড়ায় আসি। আমরা সরাসরি পরের পেজে আসেন। দেখেন, এই যে প্রথমে দেখছেন অনুমান এর প্রকারভেদ। সাক্ষ্য আইনে অনুমান কয় প্রকার? 2 প্রকার। এই যে 2 প্রকার, এক প্রকার লাগছে ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর এক প্রকার বলছে কি? আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ল। যদি বলেন স্যার এই যে 2 প্রকার, এটা কত ধারায় বলছে? কোন ধারায় বলে নাই। কত ধারায় বলছে? কোন ধারায় বলে নাই। এই আপনারা কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন? হ্যালো? তাহলে একজন জিজ্ঞেস করছে স্যার শব্দ কিসের? শব্দ কিসের তো আমি জানি না, আমি তো এই জায়গায় একাই কথা বলতেছি। আপনার হয়তোবা দেখেন আশপাশ থেকে শব্দ আসছে কিনা। আর মাঝে মাঝে ফ্যানের শব্দ এই জায়গায় আসবে না। আর মাঝে মাঝে কানে সমস্যা হইলে খালি খালিও শব্দ করে। আচ্ছা দেখেন আপনার কানে পানি গেছে কিনা। আচ্ছা তাহলে এখানে দেখেন কারণ আমি এই জায়গায় সবাই মিউট করে দিছি, যদি কেউ আনমিউট থাকতো তাহলে আবার উনি শব্দ শুনতো আর কি। আচ্ছা তাহলে যদি বলে যে অনুমান যে 2 প্রকার, ঘটনা সম্পর্কিত, আইন সম্পর্কিত, কত ধারায় বলছে? কোনো ধারায় বলে নাই। আচ্ছা তারপরে দেখেন অনুমানটা আবার 2 ভাগে ভাগ করা যায়। এই যে দেখেন, একটা হলো খণ্ডনযোগ্য অনুমান, রিবার্টেবল প্রিজাম্পশন, আর নিচে কি? অখণ্ডনযোগ্য অনুমান। এটা আমি মানে খণ্ডনযোগ্য অনুমান যেটারে খণ্ডন করা যায়, আর অখণ্ডনযোগ্য অনুমান মানে কি? যেটারে খণ্ডন করা যায় না। তো এটা কোন ধারায় বলছে? কোন ধারায় বলে নাই। এটা আমরা আলোচনার সুবিধার্থে বের করছি। যেটা ধারায় বলছে সেই জায়গায় আসেন। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। কত ধারা? 4 ধারা। দেখেন সাক্ষ্য আইনের 4 ধারায় গোল দিবেন 3 ধরনের। সাক্ষ্য আইনের 4 ধারায় 3 ধরনের অনুমান, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা আসি মে প্রিজিউম। দেখেন মে প্রিজিউম বাংলায় কি বলছে? অনুমান করতে পারে। এর পাশে একটু লেখেন খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত। মে প্রিজিউমের পাশে একটু লেখেন খণ্ডনযোগ্য এবং ঘটনা সম্পর্কিত। বুঝেন নাই? এতক্ষণ বুঝাইছি না মে প্রিজিউম খণ্ডন করা যায়, আর মে প্রিজিউম মানে কি সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত। তাহলে আমরা 3টা জিনিস একসাথে পাইতেছি, মে প্রিজিউম খণ্ডন করা যায় এবং এটা হচ্ছে ঘটনা সম্পর্কিত। দেখেন সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মে প্রিজিউম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে ততক্ষণ পর্যন্ত না, এটা যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত হয় এবং এটাকে প্রমাণ করতে বলা হয়। এখন সাক্ষ্য আইনের কোন কোন ধারায় আদালত অ্যাকচুয়ালি মে প্রিজিউম করবে সেটা দেখেন। 86, 87, 88, 90 আর কত? 114। এই 5টা প্লাস 2022 সালের সংশোধনীতে আরো 2-1টা ধারা যোগ করছে, সেটা আমরা পরে আলোচনা করব।
এই একজন বলতেছে ফ্যানের সাউন্ড শোনা যায়, ফ্যানের সাউন্ড কি আসলে আপনাদের আসে? আমার তো মনে হয় না ফ্যানের সাউন্ড আসে। না না না, বন্ধ করা লাগবে না, আসবে না ফ্যানের সাউন্ড। সবাই কি ফ্যানের সাউন্ড শুনেন? এই যে নো স্যার না বলছে, একজন না বলছে মানে ফ্যানের সাউন্ড আসে না। তাহলে যারা এই যে শো শো শব্দ শুনছেন ফ্যানের সাউন্ড, আপনাদের নেটওয়ার্কের সমস্যা আর নাহলে কানের সমস্যা। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে মে প্রিজিউম করতে বলে আদালত বিষয়টিকে প্রমাণিত তাহলে কত কত ধারা ভাই? 86, 87, 88, 90 আর 114। এগুলোর সামনে আমরা পড়বো যে এই ধারাগুলোতে আসলে কি আছে। শ্যাল প্রিজুমে আসেন। শ্যাল প্রিজুম মানে কি করবে? অনুমান করবে। এর পাশে লেখেন খণ্ডনযোগ্য, পাশে লেখেন খণ্ডনযোগ্য। এবং আইন সম্পর্কিত, কারণ আমরা জানি ঘটনা সম্পর্কিত শুধু একটা, কোনটা? মে প্রিজুম। আর শ্যাল প্রিজুম আর কনক্লুসিভ প্রুফ কি সম্পর্কিত? অনুমান, আইন সম্পর্কিত। বুঝছেন? তাহলে দেখেন, সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়কে শ্যাল প্রিজুম করতে বললে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে, অবশ্যই শব্দটা বললেন, অবশ্যই প্রমাণিত বলে মনে করবে যতক্ষণ পর্যন্ত না আন্ডারলাইন করবেন সেটা কি হয়? অপ্রমাণিত হয়। অপ্রমাণিত মানে হলো ভুল বলে প্রমাণিত হয়। এখানে ধারা লেখা আছে 79 থেকে 89, এটা ভুল। লেখেন 79 থেকে 85, 79 থেকে 85, তারপরে কমা দিয়ে লেখেন 89, 79 থেকে 85 কমা দিয়ে 89 এবং 105। কারণ ওই 86, 87, 88 তো মে প্রিজুমের মধ্যে পড়ে, বুঝেন কিনা? তাহলে কোথায় কোথায় শ্যাল প্রিজুম করবে এটা আছে 79 থেকে কত ধারা বলেন? 85, 89 এবং সেই সাথে কত? 105। কি হয়েছে? আছে আপনাদের বইতে? ঠিক। আচ্ছা, এখন দেখেন কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ হলো চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্তভাবে প্রমাণিত। এটার পাশে লেখেন অখণ্ডনযোগ্য। অখণ্ডনযোগ্য এবং কি হবে বলেন? আইন সম্পর্কিত। অখণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত লেখেন। অখণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত। আমি আবার বলি, মে প্রিজুম মানে হলো খণ্ডনযোগ্য এবং ঘটনা, শ্যাল প্রিজুম মানে খণ্ডনযোগ্য আইন, খণ্ডনযোগ্য এবং আইন সম্পর্কিত নাকি? আর কনক্লুসিভ প্রুফ মানে হলো অখণ্ডনযোগ্য এবং কি? আইন সম্পর্কিত। দেখেন, যখন এই আইনের দ্বারা একটি বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়, তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণিত বলে অবশ্যই অনুমান করবে এবং এটাকে অপ্রমাণিত করার জন্য কোনো সাক্ষ্য দিতে আদালত অনুমতি দিবে না। মানে আপনি যদি বলেন যে ওনার এই যে কনক্লুসিভ প্রুফ এটা ভুল, আমি এটা খণ্ডন করতে চাই, আপনার এই সুযোগই দিবে না, কারণ এটা খণ্ডনের কোনো সুযোগ নাই। ধারা দেখেন 41 আর 112, কত কত ধারা? সেকশন 41 and 112। এখন আমরা দেখব যে মে প্রিজুমের যে ধারা, শ্যাল প্রিজুমের যে ধারা, কনক্লুসিভের ওই ধারাগুলোতে আসলে কি কি আছে। তো সর্বপ্রথম আসেন মে প্রিজুমে আসি। পরের পেজে দেখেন 86 ধারা। 86 ধারায় বলছে, বিদেশি বিচার বিষয়ক নথিপত্রের সহি মোহরকৃত নকল সম্পর্কে অনুমান। মানে বিদেশি আদালতের সহি মোহরকৃত নকল বাংলাদেশে যদি দেখায়, আদালত ঠিক বলেও অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। তবে যাই অনুমান করুক না কেন, অপরপক্ষ কি করবে? খণ্ডাইতে পারবে। যে ডান সাইডে দেখেন, তাহলে 86 ধারা হলো মে প্রিজুম। আর মে প্রিজুম মানে হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর মে প্রিজুম হলো কি? রিবাটেবল। বুঝেন কিনা? তাহলে আপনারে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে যে বিদেশি আদালতের সহিমর্কিত নকল সম্পর্কে আদালত কি অনুমান করবে? মে প্রিজুম। এটা কি খণ্ডনযোগ্য? খণ্ডনযোগ্য। এটা কি রিবাট মানে আপনার ঘটনা সম্পর্কিত না আইন সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত। 87 ধারা দেখেন,
পুস্তক মানচিত্র চার্ট, পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান, এ জায়গায়ও কি প্রিজুম করবে? মে প্রিজুম করবে। এর আগে পুস্তক মানচিত্র চার্ট কত ধারায় পাইছি বলেন? 36 ধারায়। এখন যদি বলেন স্যার 36 ধারার পুস্তক মানচিত্র চার্ট আর 87 ধারায় পুস্তক মানচিত্র চার্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে আপনি পুস্তক মানচিত্র চার্ট আদালতে দেখাইতে পারবেন, এটা হলো প্রাসঙ্গিক 36, আর কি অনুমান করবে ওই পুস্তক মানচিত্র চার্ট দেখা সেটা বলা আছে কত? 27। ঠিক অনুমান করতে পারে, বেঠিক অনুমান করতে পারে, তবে যাই অনুমান করুক না কেন এটা আবার কি করা যাবে? খণ্ডন করা যাবে। তাহলে বিদেশি আদালতের সৌম্যকৃত নকল 86, পুস্তক মানচিত্র চার্ট 87। 88 ধারা দেখেন, তার বার্তা সম্পর্কে অনুমান। তার বার্তা মানে হলো টেলিগ্রাফিক মেসেজেস, টেলিগ্রাফিক মানে টেলিফোনের যে কথোপকথন, এটাও মে প্রিজুম করবে। 88 ক ওখানে আমরা পড়ি নাই, বাট এটা একটু দেখবো। দেখেন, ডিজিটাল যোগাযোগ বিষয় অনুমান, প্রিজামশন অ্যাজ টু ডিজিটাল কমিউনিকেশন, এটাও মে প্রিজুম। এখন যদি বলেন স্যার ডিজিটাল যোগাযোগ কি? মোবাইলের কথা, ওই যে ইমোতে বলতেছেন, হোয়াটসঅ্যাপে বলতেছেন, ভাইবারে বলতেছেন, ফেসবুক মেসেঞ্জারে বলতেছেন, জুমে বলতেছেন, এইগুলো সব কি? ডিজিটাল যোগাযোগ। ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে, এখন প্রশ্ন উঠছে যে অমুক হত্যা করছে, এখন সে দাবি করতেছে স্যার অমুক সময় আমি খান ল একাডেমির ক্লাসে ছিলাম, বিশ্বাস না হলে এই জায়গায় আমার কথোপকথন আছে, এবং সে যদি আমাদের ক্লাসের লিঙ্ক কোর্টে দিছে যে দেখেন এই যে অমুক সময় ক্লাস হয়েছে, অমুক অমুক উপস্থিত ছিল, তাহলে এটা ডিজিটাল যোগাযোগ। আদালত কি অনুমান করবে? মে প্রিজুম। ঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলে অনুমান করতে পারে, তবে যাই অনুমান করুক না কেন অপরপক্ষ কি করতে পারবে? খণ্ডন করতে পারবে। এরপর দেখেন 89 ক, শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, প্রিজামশন অ্যাজ টু ফিজিক্যাল আর ফরেন্সিক এভিডেন্স। ফরেন্সিক সাক্ষ্য কাকে বলে? মানুষের দেহ রিলেটেড যা যা আছে সবকিছুই ফরেন্সিক সাক্ষ্যের অন্তর্গত। তাহলে শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কেও কি অনুমান করবে? মে প্রিজুম। 90টা দেখেন, 90 ধারা বিবিআই, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। যদি কেউ 30 বছরের পুরাতন দলিল আদালতে দেখায়, আদালত ধরে নিবে যে দলিল ঠিকঠাক আছে, এটাও মে প্রিজুম। 90 ক দেখেন, 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কাকে বলে? অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ। তাহলে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড যদি কেউ দেখায়, ধরে নিবে যে ঠিকঠাক আছে। আর 114 আমরা সামনে গিয়ে পড়বো বিস্তারিত। 114তে বলছে যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে। তাহলে এখানে যা যা আপনি মনে রাখবেন, আপনাদের অনেকের হয়তোবা এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসছে যে এত ধারা কিভাবে পড়বো, বা আমার মনে তো থাকে না। আপনার মনে থাকার দরকার নাই, আপনি বারবার রিডিং করেন এবং যে ধারাগুলো 3 স্টার দেয় এগুলো বেশি বেশি করে পড়েন। এমসিকিউ পরীক্ষা হলো এরকম যে আপনার 100% পড়ার দরকার, মানে মনে থাকার দরকার নাই। আপনি যাতে আমার চোখের সামনে আসলে বুঝতে পারি যে এটা অমুক অমুক ধারা। আপনি একজন লোকের নাম জানেন না, গোপালগঞ্জ শহরে ধরেন তারা বহুবার দেখছেন বা মাঝে মধ্যে দেখছেন, হঠাৎ করে বিদেশে গেছেন, তার সাথে দেখা, বলেন তো তারে শনাক্ত করা সহজ হবে কিনা? বিদেশিদের ভিড়ে তারে শনাক্ত করা কি সহজ, কিন্তু তার পরিচয়টা আপনি জানেন না। তাহলে পরিচিত বিষয়ের জিনিসটা এরকম যে আপনি বারবার চোখের সামনে বারবার পড়েন, এক সময় দেখবেন কি আপনার আয়ত্তে চলে আসছে। কিন্তু আপনি যদি বলেন যে আজকে কেন আমার মনে থাকবে না, কেন থাকবে না, চুল টাইমে ছেড়ে ফেললেও লাভ নাই। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, পড়াশোনা একটা দীর্ঘ প্রক্রিয়া, একদিনে মনে থাকার জিনিস না। দেখেন, তাহলে বিদেশি আদালতের সৌম্যকৃত নকল 86, পুস্তক মানচিত্র 87, তার বার্তা কত? 88, ডিজিটাল কমিউনিকেশন 88 ক, ফরেন্সিক সাক্ষ্য 89 ক, 30 বছরের পুরাতন ডকুমেন্ট 90, 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড 90 ক, কতিপয় বিষয় অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা হলো 88, 90, 90 ক। 88, 90 আর 90 ক।
সকল এই রাকিবুল সাহেব দেন দি। রাকিবুল সাহেব বলেন মে প্রিজুম কি খণ্ডন করা যায় কিনা? স্যার খণ্ডন করা যায় স্যার। মে প্রিজুম কি বলেন? স্যার আদালত এটা অনুমান করতেও পারে নাও পারে স্যার। যাই করুক না কেন এটারে কি করা যাবে? খণ্ডন করা যাবে স্যার। আর এটা কি ঘটনা সম্পর্কিত না আইন সম্পর্কিত? ঘটনা সম্পর্কিত স্যার। ঘটনা সম্পর্কিত। মিলন রে দেন। মিলন মে প্রিজুমের একটা ধারা বলেন দি। 87, কি আছে 88, 87 তে কি তারপর আছে? 90। কি আছে একটা সাব বিষয় সহ বলেন। বিদেশি বিষয় যে নকল, বিদেশি নকল। বিদেশি আদালতের নকল কত তারপর ধারা? 27, 86। বিদেশি আদালতের সমীকৃত নকল কত? 86 দেন। আমরা চলে আসি শ্যাল প্রিজুমে। প্রথমে দেখেন 79 ধারা, প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। 86 ছিল হলো বিদেশি আদালতের নকল, আর 79 হলো বাংলাদেশি আদালতের নকল। এখন অনেক মানুষ আবার ভাইবেন না যে স্যার নকল জিনিস নিয়ে এত আগ্রহ কেন, আসল আসবে কবে? একজন জিজ্ঞেস করছে, আপনারা জিজ্ঞেস করছে যে তুমি কি করো? আমি তো এলএলবি প্র্যাকটিস মানে এলএলবি করেছি, আইনজীবী হিসেবে আছি, প্র্যাকটিস করতেছি। 5 বছর পর আবার জিজ্ঞেস করছে কি করো? বলে যে প্র্যাকটিস করতেছি। বলে আর কতকাল প্র্যাকটিস করবা? আসল কাজ শুরু হবে কবে? আসল কাজ শুরু হবে কবে? তো উকিলরা ডাক্তাররা মেইন যে কাজটাই করে সেই কাজটা কি বলে? প্র্যাকটিস। আসল কোনোদিন হবে না। যেরকম অতিরিক্ত জেলা জজ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আজীবনই ভারপ্রাপ্ত। তাহলে প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান, এই নকলটা হলো কোন আদালতের? বাংলাদেশে। এই ক্ষেত্রে শেয়াল প্রিজুম করবে। আর শেয়াল প্রিজুম মানে কি খণ্ডন করা যায় নাকি যায় না? খণ্ডন করা যায়, তবে এটা হলো আইন সম্পর্কিত অনুমান। এই যে ডান সাইডে দেখেন শেয়াল প্রিজুম মানেই হলো অবশ্যই অনুমান করবে, আর প্রিজাম্পশন অফ ল আর একটা হলো রিভার্টেবল প্রিজাম্পশন। 80 ধারা দেখেন, লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। যেমন লেখেন 164 ধারা, 164 ধারা ফৌজদারি কার্যবিধির, লেখেন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দোষ স্বীকারোক্তি। ফৌজদারি কার্যবিধির 164 ধারার দোষ স্বীকারোক্তি। ফৌজদারি কার্যবিধির কত ধারা দোষ স্বীকারোক্তি? 164 ধারায় দোষ স্বীকারোক্তি। তাহলে প্রত্যায়িত নকল 79, লিপিবদ্ধকৃত সাক্ষ্য কত? 80। 81 ধারা বাতিল, লেখেন 81 ধারা বাতিল। আচ্ছা ঠিক আছে, 81 ক পড়া লাগবে না। 81 বাতিল, 81 ক। 81 বাতিল মানে হলো আমি বাতিল করি নাই, 81 বাতিল করছে সরকার, আর 81 ক এটা পড়া লাগবে না। আচ্ছা 82 ধারাটা দেখেন, ইংল্যান্ডের যে সকল দলিল সিল স্বাক্ষরের প্রমাণ ব্যতিরেকেই গ্রাহ্য হয় সেইগুলো সম্পর্কে অনুমান। মানে আপনার ইংল্যান্ডে যদি কোনো জিনিস সিল এবং স্বাক্ষরের প্রমাণ ব্যতিরেকেই যদি গ্রাহ্য হয়, তাহলে বাংলাদেশে ওটা ধরে নিবে যে ঠিকঠাক আছে। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন ইংল্যান্ডের দলিল সিল কত? 82। 83 নম্বর দেখেন, সরকারি কর্তৃত্বাধীন, গোল্ডেন, সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। সরকার আপনার যে নকশা দিছে আপনার বাড়ির বা রাস্তার যে নকশা, মেট্রো রেলের যে নকশা, এটা তো সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত হয়েছে। এই সকল বিষয়ে আদালত কি প্রিজিউম করবে? শ্যাল প্রিজিউম। তবে ইচ্ছা করলে খণ্ডানো যাবে। তাহলে স্বয়ংরক্ষিত নকল 79,
লিপিবদ্ধকৃত সাক্ষ্য কত? 80। ইংল্যান্ডের দলিল টলিল এগুলা কত? 82। সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা কত? 83। 84 ধারাটা দেখেন, 84 বিবিআই আইন বা আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। 84 ধারা একটু লেখেন, 84 ধারা দিয়ে একটু লেখেন। সরকারি কর্তৃত্বাধীনে ধারা 84 দিয়ে লেখেন উপরে, সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই পুস্তক সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই পুস্তক বা গেজেট বের হয়, সরকারের তরফ থেকে যেসব গেজেট বের হয়, ডিসিএস এর গেজেট, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যোগদানের গেজেট, কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। কত ধারায়? 84 ধারায়। এই যে আপনারা যে দেখেন বিভিন্ন আইন সংশোধন করলে গেজেট বের হয় বিজি প্রেস থেকে, তাহলে এইগুলা সম্পর্কে কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। আপনারা যে আইন পাঠ পড়তেছেন এটা কিন্তু সরকারি কর্তৃত্বাধীনে বের হয় নাই, বুঝছেন? কিন্তু ওই যে বিভিন্ন যে গেজেট এগুলা বের হয়েছে কিভাবে? সরকারি কর্তৃত্বাধীনে। তাহলে আইন পাঠ সম্পর্কে কিন্তু শ্যাল প্রিজুম করবে না, কি প্রিজুম করবে? মে প্রিজুম। কিন্তু সরকারি কর্তৃত্বাধীনে যদি বের হতো তাহলে করতো কি? শ্যাল প্রিজুম। তাহলে 83তে হলো সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা বা পরিকল্পনা, আর 84তে হলো সরকারি কর্তৃত্বাধীনে যেসব বই পুস্তক বা গেজেট বের হয়, বুঝছেন? হ্যাঁ, যদি বলেন যে স্যার সংবিধান সম্পর্কে কি অনুমান করবে যদি সরকারি কর্তৃত্বাধীনে বের হয়, একটা দেখবেন কনস্টিটিউশন আছে সাদা, সাদাটা আপনারা কিনছেন কিনা, এক পাশে বাংলা এক পাশে ইংরেজি, ওইটা সরকারি কর্তৃত্বাধীনে বের হইছে, তাহলে ওটা কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম। এখন আবার বিষয়টা এমন না যে স্যার তাহলে আমাদের অন্য বইতে যদি সংবিধান লেখা থাকে তাহলে কি বিশ্বাস করবে না? বিশ্বাস অবিশ্বাসের কথা হলো পরে, যেহেতু সংবিধান সর্বোচ্চ আইন, আর সংবিধান তো এমনি জুডিশিয়াল নোটিশ। কিন্তু যদি ওই গেজেটটা আপনি সরাসরি দেখান তাহলে আদালত আপনার কোনো প্রশ্নই করবে না, কিন্তু বেসরকারি কোনো কিছুতে যদি দেখে আদালতে জায়গা ভুল ত্রুটি থাকতে পারে। 85 ধারা দেখেন, আম মোক্তারনামা সম্পর্কে অনুমান। আম মোক্তারনামার ইংরেজি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি কিছু কিছু জায়গায় পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া গেলে ভালো হতো, যেরকম পরীক্ষার পাওয়ার অফ অ্যাটর্নি। দিনেশ বললো যে আমার পরীক্ষা অমুক দেবে, ক্ষমতা দিলাম। পরীক্ষায় প্রশ্ন আসবে আম মোক্তারনামা সম্পর্কে অনুমান কত ধারায় আছে? 85 ধারায়। কি অনুমান করবে? শ্যাল প্রিজুম। 85 ক, 85 গ এগুলা লাগবে না, চলে আসেন 89। দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। তীর চিহ্ন দিয়ে লেখেন যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে, একটু লেখেন যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যে দলিল দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। একটা দলিল দাখিলের জন্য নোটিশ দিচ্ছে, আপনি বারবার বলা সত্ত্বেও হাজির করেন নাই, ধরে নিবে যে দলিল ঠিকঠাকই আছে, আপনি হাজির করেন নাই। কত ধারা? 89। সবশেষে দেখেন 105, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই সম্পর্কে অনুমান। আসামির মামলা ব্যতিক্রম হলো যে আসামি মামলা হয়েছে খুনের মামলা, এখন সে এসে দাবি করতেছে যে আমি তো খুন করিনি, আমি ওই সময় ছিলাম পাগল, বা আমার মারতে আসছিল, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি, তাহলে এই সম্পর্কে আদালত কি প্রিজুম করবে? শ্যাল প্রিজুম।
তাহলে শ্যাল প্রিজমে আমরা কি কি মনে রাখবো দেখেন, আদালতের সৌম্যকৃত নকল 79, লিপিবদ্ধকৃত সাক্ষ্য কত 80, ইংল্যান্ডের দলিল সিল 82, সরকারি কর্তৃত্ব প্রণীত নকশা বা পরিকল্পনা 83, সরকারি কর্তৃত্বে প্রকাশিত পুস্তক গেজেট 84, আম মোক্তারনামা কত 85, যে দলিল হাজির করার জন্য নোটিশ দেওয়া হয়েছে সেটা সম্পাদন কত 89, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে 105। আর শ্যাল প্রিজম মানেই কি খণ্ডন যোগ্য। আর আইন সম্পর্কিত না ঘটনা সম্পর্কিত? আইন সম্পর্কিত। আমরা চলে আসি, আসেন প্রিজম কনক্লুসিভ প্রুফ। ধারা 41 ধারা আমরা ভালোভাবে পড়ছি, দেখেন প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলিয়ত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ, মানে এই 4টা আদালতের রায় জাজমেন্ট ইন রেম এবং এই 4টা আদালতের রায় কনক্লুসিভ প্রুফ, এর খণ্ডন করা যাবে যাবে না। এটা ঘটনা সম্পর্কিত নাকি আইন সম্পর্কিত? আইন সম্পর্কিত। 112 দেখেন, বিবাহ গোল দিবেন স্থির থাকাকালে, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ যদি কারো দাম্পত্য জীবন বলবৎ থাকা অবস্থায়, মানে বৈধ বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ধরে নিবে ওটা বৈধ সন্তান। কত ধারা? 112। তাহলে কনক্লুসিভ প্রুফের ধারা কত? 41 আর 112। 41 আছে 4টা আদালতের রায়, আর 112 আছে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান কি বৈধ না অবৈধ? বৈধ। তো 112 নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, আমাদের মাগরিবের নামাজের বিরতি, তারপরে এটা বিস্তারিত পড়বো আর। তো আমরা মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ এগুলা বিস্তারিত পড়ছি। জাস্ট এখানে চলে আসেন পরের পেজের কনক্লুসিভ প্রুফের ফলাফল, এটা একটু দেখব। কনক্লুসিভ প্রুফের ফলাফল, সাক্ষ্য আইনের যে সকল ধারায় কনক্লুসিভ প্রুফ শব্দটি ব্যবহার করা হয়েছে সেই সকল বিষয়টিকে চূড়ান্ত প্রমাণ বলে অনুমান করতে আদালত বাধ্য, এটা আমরা জানি। এবং সাক্ষ্য আইনের 41 এবং 112 ধারায় উল্লেখিত বিষয় কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ হিসেবে অনুমান করতে আদালত কি বলেন? বাধ্য। এবং 41 ধারার বিষয়টা আমরা জানি। 2 নম্বর পয়েন্টটা দেখেন, সাক্ষ্য আইনের 112 ধারায় গোল দিবেন বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে। গোল দেন কি সময়ে? বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান উক্ত পুরুষ ব্যক্তির বৈধ সন্তান বলে গণ্য হবে। শুনেন, এই জায়গা কি বলছে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় বিয়ের কয়দিন পর সন্তান জন্মগ্রহণ করা লাগবে? তা বলছে বিয়ের পরের দিনও যদি সন্তান জন্মগ্রহণ করে আইনের দৃষ্টিতে সেটা বৈধ, যদি স্বামী ওই স্বীকৃতি দেয়। বুঝছেন? আমরা জানি কনক্লুসিভ প্রুফ হলো খণ্ডন অযোগ্য, মানে খণ্ডন করা যায় না, বাট অ্যাকচুয়ালি কনক্লুসিভ প্রুফের 41 ধারা খণ্ডন করা যায় না, কিন্তু 112 ধারা খণ্ডন করা যায়। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি বিবাহের 2 মাস পরে সন্তান জন্মগ্রহণ করে, এটা কি বৈধ না অবৈধ? বৈধ। তবে এটা অবৈধ হতে পারে যদি স্বামী এটা প্রমাণ করতে পারে। বুঝছেন? এখন আবার কেউ বলেন না স্যার বিবাহের 2 মাস পরে কিভাবে সন্তান হয়, এটাতে দরকার নাই। আচ্ছা আসেন এখন পরের এসে আসেন, পরেরটা হলো আইনের সাধারণ ব্যাখ্যা অনুযায়ী 112 ধারার অনুমান অখণ্ডনযোগ্য হলেও প্রকৃতপক্ষে 112 ধারার অনুমান খণ্ডনযোগ্য। বলতেন 112 ধারা কি খণ্ডনযোগ্য? এটা কনক্লুসিভ প্রুফ, বাট এটারে কি করা যায়? খণ্ডন করা যায়। সাক্ষ্য আইনের 112 ধারায় অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ হলেও এটা খণ্ডনযোগ্য আইন সম্পর্কিত অনুমান, রিবার্টেবল প্রিজাম্পশন অফ ল। যেমন কোন সন্তানের গোল দিবেন পিতা ও মাতার মধ্যে বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে উক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকলে 112 ধারার অধীন আইন সম্পর্কিত অনুমান হলো সন্তানটি কি বৈধ, এবং এই অনুমান হলো চূড়ান্ত প্রমাণ কিন্তু খণ্ডনযোগ্য।
খণ্ডনযোগ্য কিভাবে ওই হাজবেন্ড প্রমাণ করতে পারে? ধরেন আমাদের সাম্প্রতিক সময় সবচেয়ে দারুণ জিনিস হচ্ছে ডিএনএ টেস্ট। ওই সন্তানের ডিএনএ টেস্ট করে এবং পিতার ডিএনএ টেস্ট করে দেখাইতে পারে যে এই সন্তান তার না, কিন্তু সন্তানের ডিএনএ আর তার ডিএনএ যদি মিলে যায় তাহলে আবার সন্তান কি বৈধ। অথবা ডিএনএ মিলুক বা না মিলুক, হাজবেন্ড যদি স্বীকৃতি দেয় যে এটা বৈধ তাহলে বৈধ। আচ্ছা, অর্থাৎ উক্ত সন্তান যে বৈধ তা খণ্ডন করা যেতে পারে, বা উক্ত সন্তান যে বৈধ না তা নিম্নলিখিত উপায়ে খণ্ডন করা যেতে পারে। যেমন দেখেন, যে সময়ে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ হতে পারত, উক্ত সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো যৌন সহবাসের সম্পর্ক ছিল না, সেটা প্রমাণ করে। এখানে আরেকটা বিষয় বলে না, এটা আমরা সামনে গিয়ে পড়বো, সেটা হলো যে বিবাহ বিচ্ছেদের মানে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, এই সময় যদি 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে তাহলেও সেটা বৈধ। তবে ওই সময় মা তাকে অবিবাহিত অবস্থায় থাকতে হবে। তাহলে এখানে দুইটা কথা, বিবাহ বলবৎ থাকা অবস্থায় জন্মগ্রহণ করলেই বৈধ। আর দিনক্ষণের প্রশ্ন আসতেছে কখন? যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখন বিবাহ বিচ্ছেদের কয় দিনের মধ্যে? 280। এই প্রবাস, এই বিগত বছরের 1 নম্বর প্রশ্ন জোরে পড়েন, অনেক জোরে, গলায় জোর নাই, জোরে পড়েন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী মুক্তারনামার সম্পাদন বিষয়ে আদালত চূড়ান্ত প্রমাণিত বিবেচনা করবে, কোনো অনুমান করবে না। অনুমান করতে পারে, অবশ্যই অনুমান করবে। মুক্তারনামার বিষয় তো স্যার এটা তো শেল প্রিজুম, পাওয়ার অফ অ্যাটর্নি শেল প্রিজুম 85 ধারা। জি স্যার, নাকি অনুমান করবে। এই ধরনের প্রশ্নই আসবে। ওই ফেরদৌস দেন। 2 নম্বর প্রশ্ন পড়েন, জোরে জোরে পড়েন, জোরে, মাইক্রোফোন মুখে নেন, পড়েন, ভিজাই ফেলাইন না যেন আবার, জোরে পড়েন, বলেন। নিম্নের কোন বিষয়টি শেল প্রিজমের অন্তর্ভুক্ত? পড়েন, শেল প্রিজমের অন্তর্ভুক্ত। আসেন আমরা ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি। ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি 85। জি। ফরেন জুডিশিয়াল রেকর্ড কত দ্বারা বলেন? ফেরদৌস উত্তর করেন। খতে যা আছে ফরেন জুডিশিয়াল রেকর্ড, এটা কত দ্বারা? ওনারা বলতে দেন। ম্যারাডোনা বিশ্বকাপ ছিল কত সালে? ফরেন জুডিশিয়াল রেকর্ড 86। টেলিগ্রাফিক মেসেজ বন্ধ হয়েছিল নাকি? 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট 90 ধারা। এই তিনটা হলো মে প্রিজুম, আর শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি সেকশন 85 এটা হলো শ্যাল প্রিজুম। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের কয় ধরনের অনুমান আছে? উত্তর কিন্তু 3 হবে, কারণ 4 ধারায় বলছে অনুমান কয় প্রকার? 3 প্রকার। আর এই জায়গায় সব প্রশ্ন বুঝে বুঝে পড়বেন। এই প্রশ্ন শুনে মূল আলোচনা করার পরে এই প্রশ্নগুলোর উত্তর ডাকবেন, দেখে আপনি পড়ে আপনারটা আগে অনুমান করবেন যে আমার উত্তর এটা, তারপর উত্তর দেখবেন যে আপনার ধারণার সাথে উত্তর মিলে কিনা। প্রথমেই উত্তর দেখে পড়বেন না, তাহলে কিন্তু আপনি আপনার ব্রেনকে কাজে লাগাচ্ছেন না। 10, 11, 12 বিশেষ করে এগুলা ইম্পর্টেন্ট। 10, 11, 12, 18, 19 নাম্বারটা দেখেন। যে সকল দলিল সমূহ দাখিল করার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু নোটিশ দেওয়ার পরেও আদালত দাখিল করা হয়নি, সে সকল দলিল সম্পর্কে কি অনুমান করবে? দলিলটি সঠিকভাবে সত্যায়িত, স্ট্যাম্পযুক্ত এবং সম্পাদিত। কত ধারা? 89। পাশে লিখে রাখেন 89। আমরা চলে আসি 90 ধারা। ধারা 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। এখানে আমার কথা শুনেন, আইনে আছে যে সঠিক হেফাজত হতে যদি 30 বছরের পুরাতন দলিল দাখিল করা হয় তাহলে ধরে নিবে এই দলিলটার সম্পাদন ঠিকঠাক আছে। এখন সঠিক হেফাজত মানে কি? যার 30 বছরের দখল আছে, একটা ব্যক্তি একটা বাড়িতে 30 বছর ধরে আছে, এখন সে যদি ওই জমির দলিল দেখায় যেটা 30 বছরের পুরাতন,
আদালত ধরে নিবে যে এই দলিলের সম্পাদন ঠিকঠাক আছে। কিন্তু যে দখলে আছে মাত্র 1 বছর, দলিল দেখাইছে 30 বছর পুরাতন, সেই ক্ষেত্রে আপনার 90 ধারা প্রযোজ্য না। বুঝছেন? তাহলে 90 ধারা মানে কত বছরের পুরাতন ডকুমেন্ট? অবশ্যই কি থেকে আসতে হবে? সঠিক হেফাজত বলতে কি বোঝানো হয়েছে? দখল। সঠিক হেফাজত বলতে দখল। এই যে দেখেন, সাক্ষ্য আইনের গোলদেন 90 ধারা অনুযায়ী গোল দেবেন 30 বছরের পুরানো একটি দলিলের সম্পাদন নামক বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি 30 বছর পুরাতন হয় এবং আদালতের দৃষ্টিতে সঠিক হেফাজত হতে দলিলটি আদালতে দাখিল করা হলে। 90 ধারা প্রযোজ্য হতে হলে দলিলটি সর্বনিম্ন আন্ডারলাইন করবেন 30 বছর পুরাতন দলিল হতে হবে এবং দলিলটি সঠিক ব্যক্তির হেফাজত হতে আদালতে দাখিল করতে হবে। ফেরদৌস একটা জমিতে থাকে, দিনের শেষে বলতেছে যে এই জমির মালিক সে, জাল দলিল তৈরি করছে। তো ফেরদৌস ওই অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য দলিল বাতিলের মামলা করছে এবং ওই মামলায় ফেরদৌস উনি যে প্রকৃত মালিক, উনি আদালতে দেখাচ্ছে যে অর্ডার এই জমিতে, বিবাদমান জমিতে আমি 30 বছর ধরে দখলে আছি আর এই যে আমার দলিল। ওই মুহূর্তে যদি উনি দলিল দেখায়, আদালত ওনারে বলবে না যে এই দলিলের বিষয়বস্তু তুমি প্রমাণ করো, ধরে নিবে হেফাজত ঠিক আছে, দলিলের সম্পাদনও কি আছে, ঠিকঠাক আছে। কত ধারা? 90 ধারা। বুঝেন নাই? জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষ্য আইনে 90 ধারা শুধুমাত্র 30 বছরের পুরাতন দলিলের ক্ষেত্রে এবং গোলদেন মূল দলিলের ক্ষেত্রে। কি দলিল? মূল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। 90 ক ধারা দেখেন, 90 ক ধারা গোল দিবেন 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। আপনি একটা অডিও ভিডিও ফুটেজ দেখাইছেন, এখন ওটা দেখাইলেই আদালত যদি আপনার হেফাজত থেকে 5 বছরের পুরাতন হয় তাহলে ধরে নিবে এটা ঠিকঠাক আছে। আর যদি 5 বছর পুরাতন না হয়, আদালত বলতে পারে এটা প্রমাণ করুন। বুঝছেন? তাহলে যদি বলে দলিলের কথা কয় বছর পুরাতন? 30 বছর। যদি বলে রেকর্ডের কথা, ডিজিটাল রেকর্ডের কথা 5 বছরের। দলিলের কথা হলে কত ধারা? 90। ডিজিটাল রেকর্ডের কথা হলে 90 ক। এক নম্বর প্রশ্ন দেখেন, 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায়? 90 ধারা। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। আবুল হোসেন খান, এই 2 নম্বর প্রশ্ন পড়েন, জোরে ধরেন। 30 বছর পুরাতন দলিল সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় একজন আইনজীবীর নিকট হতে, যে কোনো হেফাজত হতে, উপযুক্ত হেফাজত হতে প্রাথমিক সাক্ষ্য দানের সময়। কোনটা হবে? উপযুক্ত হেফাজত বলতে এখানে কি বোঝাচ্ছে? সঠিক দখল। মানে দখল, তার দখলে আছে। এখন আমি দখলেই নাই, আমার জমির বয়স মানে দলিলের বয়স 30 বছর পুরাতন, হবে না। সেলফ প্র্যাকটিসে 3, 4, 5 বেনজি সাহেব 3 নম্বর 5 নম্বর প্রশ্ন পড়েন। 5 নম্বর, দীর্ঘদিন ধরে একটি ভূ সম্পত্তিতে দখল আছে। সম্পত্তি সম্পর্কিত দলিলসমূহ যা সত্য প্রমাণ করে এ তার হেফাজত হতে আদালতে দাখিল করে। এই ক্ষেত্রে ক দলিলটি সঠিক হেফাজত হতে দাখিল করেছে বলে গণ্য হবে, বি দলিলটি সঠিক হেফাজতে ছিল না বলে গণ্য হবে, সি দলিলটি সঠিক হেফাজত হতে বের করেছে বলে আদালত গণ্য করবে না, ঘ উপরের যে কোনো একটি। উত্তর ক দলিলটি সঠিক হেফাজত হতে। দেখেন এখানে দাখিল এই করেছে প্রশ্নে বলে কিন্তু গণ্য বলে নাই কত বছর, কিন্তু এখানে বলছে দীর্ঘদিন। তো এই জন্য উত্তর হচ্ছে দলিলটি সঠিক হেফাজত হতে দাখিল করেছে বলে গণ্য হবে। 7 নাম্বার,
না। 8 নম্বর প্রশ্নটা দেখেন। 8 নম্বর প্রশ্নটা আমরা সাক্ষ্য আইনের একটা অধ্যায় টাচ করব না, একটা অধ্যায় জাস্ট একটা ধারা পড়বো। সেই অধ্যায়টা হলো 92 থেকে 100 ধারা, 91 থেকে 100 ধারা, সরি 91 থেকে 100, এর মধ্যে শুধু একটা ধারা পড়বো। সেই ধারাটা হলো 8 নম্বর প্রশ্ন। এই যে দেখেন, সাক্ষ্য আইনের ড্যাশ মৌখিক সম্মতির সাক্ষ্য বর্জন এর বিধান আছে। এটা বলছে কততে? 92। মানে 92 ধারা অ্যাকচুয়ালি বলছে যে যেখানে দালিলিক সাক্ষ্য আছে সেই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। যে জায়গা এটা অনেকটা ওই যে আপনার 59 ধারার মতো, যে জায়গায় দালিলিক সাক্ষ্য আছে সেই জায়গায় মৌখিক সাক্ষ্য বর্জন করা হবে। কত ধারায় বলছে? 92। সো ইংরেজিটা দেখেন, এক্সক্লুশন অফ এভিডেন্স অফ ওরাল এগ্রিমেন্ট কত ধারা? 92 ধারা। আমাদের আগামীকাল আপনাদের পরীক্ষা থাকবে, সেটা হলো আমি বলে দিই 40 থেকে শুরু করে 58, 40 থেকে শুরু করে 58, আর এই যে অনুমান যা যা পড়লাম, অনুমানে তো অনেক ধরে না, 40 থেকে শুরু করে কত? 58, আর হলো অনুমানের ক্লাস, অনুমানে যতটুকু পড়লাম। আর আজকে এ পর্যন্তই। আপনাদের যাদের কাছে বকেয়া আছে, আমি কিন্তু এখনো লজ্জা দিচ্ছি না, দিয়ে নাইলে কিন্তু নাম প্রকাশ করে দিবানি, তখন মান সম্মান যাবে না। ভালো থাকেন। আগামীকাল সকাল 10টায় পড়া চলে আসেন। আল্লাহ হাফেজ।